আবার অনেক দিন বাদে আরেকটি গল্প নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে। প্রথম গল্প পাঠে আমি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি এবং আমি চাই আপনারা আমাকে এইভাবে ভালোবাসা এবং আশীর্বাদ করুন যাতে আমি এগিয়ে যেতে পারি। তো আজকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আরেকটি ছোট্ট শ্রেষ্ঠ গল্প আমি পাঠ করে শোনাবো। গল্পটির নাম হলো বলবান জামাতা। নলিনীবাবু ছুটির হুকুম আসিল না। একটা মানি অর্ডার সম্বন্ধে কি গোলমাল ঘটিয়াছিল তাহারই সংক্রান্ত একটা প্রশ্ন। নলিনী হতাশ হইয়া আবার চেয়ারে আসিয়া উপবেশন করিলেন। দুই একটা টুকিটাকি কার্যের পর পকেট হইতে একখানি পত্র বাহির করিয়া পড়িতে লাগিলেন। পত্রখানি তাহার স্ত্রীর লেখা। ইতিপূর্বেই সেখানে বহুবার পাঠ করা হইয়াছিল, আবার পড়িলেন। একটি পাখির ছবি দেখিয়া উনি পড়িলেন, নিম্নে সোনার জলে মুদ্রিত, যাও পাখি যেথা মম আছে প্রাণপতি। প্রিয়তম, তোমার সুধামাখা পত্রখানি পাইয়া আমার মনপ্রাণ শীতল হইল। নাথ, এতদিনের পর দীর্ঘ বিরহের অবসান হইবে। তোমার চাঁদ মুখখানি দেখিবার জন্য আমার চিত্তজগৎ উৎকণ্ঠ হইয়াছে। আজ 2 বৎসর আমাদের বিবাহ হইয়াছে, এখনো একদিনের তরে পতিসেবা করিতে পাইলাম না। ছুটি হইলে শীঘ্র চলিয়া আসিও। দুঃখিনী আশাপথ চাহিয়া রহিল। দিনাজপুর হইতে মেজদি আজ আসিয়া পৌঁছিয়াছেন। কতদিনে তোমার ছুটি হইবে? পঞ্চমীর দিন যাত্রা করিতে পারিবে কি? আজ তবে আসি, মনে রেখো, ভুলো না। ইতি তোমার সরোজিনী। নলিনীবাবু পত্রখানি উল্টিয়া পাল্টিয়া পাঠ করিলেন। শেষে পুনর্বার তাহা পকেটে রাখিয়া দিলেন। 5টা বাজিতে আর অধিক বিলম্ব নাই। আজও ছুটির কোনো সম্ভাবনা দেখা যাইতেছে না। নলিনীবাবু একটি মৃদু রকমের দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া আবার কার্যে মন দিতে চেষ্টা করিলেন। যাহা হোক, আজ চতুর্থী মাত্র। যদি আগামীকালও ছুটি আসে তবুও পঞ্চমীর দিন যাত্রা করিতে সমর্থ হইলেন। 5টা বাজিতে আর তখন 2-1 মিনিট বাকি আছে। তখন আবার টেলিফোনের কল ঝংকার করিয়া উঠিল। আবার নলিনীবাবু নল মুখে দিয়া বলিলেন, ইয়েস। ছুটি ছুটি ছুটি। নলিনীবাবু 2 সপ্তাহের বিদায় পাইয়াছেন। ডেপুটি পোস্টমাস্টারকে চার্জ বুঝাইয়া দিয়া আজই রাত্রে নলিনীবাবু রওনা হইতে পারিবেন। সরোজিনীর পত্রে প্রকাশ, দিন দুপুরে মেজদি আসিয়াছেন। ইহার আসিবার কথা পূর্বেই নলিনীবাবু অবগত ছিলেন এবং সেই জন্যই বিশেষত এবার এলাহাবাদ যাইবার জন্য তাহার এত অধিক আগ্রহ। দিনাজপুরের মেজদির তাহার উপর বিলক্ষণ রাগ আছে। তাই তাহার সহিত এখন একবার সাক্ষাতের জন্য তিনি বড় ব্যস্ত।
কিন্তু সে ব্যাপারটি কি বুঝাইতে হইলে মেজদির একটু পরিচয় এবং নলিনীর বিবাহ বাসরের একটু ইতিহাস বিবৃত করা আবশ্যক। মেজদির স্বামী মহাসাহেব লোক, তিনি দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। মেজদির নামটির উল্লেখ করিলেই সকলেই তাহাকে অনায়াসে চিনিতে পারিবেন। শ্রীমতী কুঞ্জবালা দেবীর স্বাক্ষরিত ওজস্বিনী স্বদেশী কবিতাগুলি বর্তমান সময়ের মাসিক পত্রাদিতে কে না পাঠ করিয়াছেন। সৌভাগ্যবশত ফুলার সাহেব বাংলা জানেন না, জানিলে এতদিন কুঞ্জবালার স্বামীর চাকরিটি লইয়া টানাটানি হইত। কুঞ্জবালা বিদুষী, সুতরাং বলাই বাহুল্য তাহার রচনাটি ক্ষুরোধার। তিনি ইংরাজিতে শিক্ষিতা, সুতরাং তাহার আইডিয়াল সব বিষয়ে সাধারণ বঙ্গললনা হইতে বিভিন্ন। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে, একবার তাহার এক দেবের এক শিশি সুগন্ধি কিনিয়া আনিয়াছিল। দেখিয়া কুঞ্জবালা জিজ্ঞাসা করিলেন, ও কার জন্য এনেছিস? নিজে মাখব। দূর, ও জিনিস তো কেবল স্ত্রীলোক আর বাবুতে মাখে, পুরুষ মানুষ কখনো সুগন্ধি ব্যবহার করে? বালক দেবরটি বৌদিদির তীক্ষ্ণ বিদ্রুপ বুঝিতে না পারিয়া ভালো মানুষের মতো বলিয়াছিল, কেন, বাবুটা কি পুরুষ নয়? নলিনী বাবুর যখন বিবাহ হয়, দশটি উপদেশ বচনেও সেরূপ হয় না। সেই শ্লেষ বাক্য যদি সুন্দরী মুখশ্রিত হয় এবং সেই সুন্দরী যদি সম্পর্কে শ্যালিকা হন, তাহা হইলে একটি শ্লেষ বাক্যর ফল শতগুণ সাংঘাতিক হইয়া ওঠে। বিবাহের পর নলিনীবাবু কলকাতায় ফিরিয়া আসিলেন। তাহার শ্বশুর মহাশয়ও সপরিবারে কর্মস্থান এলাহাবাদে চলিয়া গেলেন। কিন্তু বিদুষী শ্যালিকার ব্যঙ্গ নলিনী কিছুতেই বিস্মৃত হইতে পারিলেন না। একদা সন্ধ্যায় পোস্ট অফিস হইতে বাসায় ফিরিয়া ইজি চেয়ারে পড়িয়া নলিনীবাবু ধূমপান করিতেছিলেন। এমন সময় তাহার মনে একটা মতলবের উদয় হইল। কেন, তিনি তো চেষ্টা করিলেই এই কলঙ্ক মোচন করিতে পারেন, শরীর পুষ্পচিত দৃঢ় করিতে পারেন। পরদিন বাজার হইতে তিনি স্যান্ডোর ডাম্বেলাদি ক্রয় করিয়া আনিয়া বাড়িতে রীতিমতো ব্যায়াম অভ্যাসে যত্নবান হইলেন। নিজ দৈনিক খাদ্য তালিকা হইতে মিষ্ট, দুগ্ধ, ঘৃত ও তণ্ডুল যতটা সম্ভব কাটিয়া দিয়া তৎস্থানে রুটি, মাংস, ডিম্ব প্রভৃতি যোজনা করিলেন। প্রথম 5-7 মিনিটের অধিক ব্যায়াম করিতে পারিতেন না, ক্লান্ত হইয়া পড়িতেন। অভ্যাসের ক্রমগুণে প্রভাতে ও সন্ধ্যায় অর্ধঘণ্টা কাল ধরিয়া নিয়মিতভাবে ব্যায়াম করিতে লাগিলেন। 1 বৎসর এইরূপ করিয়া তাহার অঙ্গ প্রত্যঙ্গাদি বিলক্ষণ দৃঢ় হইল। তখন স্বীয় মূর্তি আর অধিক মাত্রায় পুরুষ করিবার অভিপ্রায়ে তিনি দাড়ি কামানো বন্ধ করিয়া দিলেন। 2-1টি শিকারী বন্ধুর সহিত মিলিত হইয়া মধ্যে মধ্যে পল্লীগ্রামে গিয়া হংস, বন্য শূকরাদি শিকার করিতে অভ্যাসও করিলেন। এইরূপ করিয়া 2 বৎসর কাটিয়াছে। এখন আর সে নলিনী নাই। এখন তাহার কপোল দেশে বসা শূন্য, চিবুকাগ্রভাগ সূক্ষ্মতা প্রাপ্ত,
হস্তপদাদি অস্থিবহুল হইয়াছে। ফলত তিনি নামের এখন সম্পূর্ণ অযোগ্য হইয়া উঠিয়াছেন। এমন সময় একবার কুঞ্জবালার সহিত সাক্ষাৎ আকাঙ্ক্ষিত। হায়, নামটাও যদি পরিবর্তন করিবার উপায় থাকিত। নলিনীবাবু মনে করিয়াছেন তাহার পুত্র জন্মিলে তাহার নাম রাখিবেন খুব একটা ভীষণ রকমের। কি নাম রাখিবেন এখনো স্থির করিতে পারেন নাই। পরদিন বেলা 2টার সময় নলিনীবাবু এলাহাবাদ স্টেশনে অবতরণ করিলেন। তাহার পরিধানে পায়জামা ও লম্বা পাঞ্জাবি কোট, মস্তকে পাগড়ি। দিকে চাহিয়া দেখিলেন, কই কি হতো তাহাকে লইতে আসে নাই। গতকল্য যাত্রা করিবার পূর্বে তিনি যে শ্বশুর মহাশয়ের নামে 4 আনার টেলিগ্রাম একটি পাঠাইয়াছিলেন, তাহা পৌঁছে নাই কি? কুলি ডাকিয়া জিনিসপত্র লইয়া নলিনীবাবু স্টেশনের বাহিরে গেলেন। একজন গাড়োয়ানকে জিজ্ঞাসা করিলেন, মহেন্দ্রবাবু উকিল কা বাসা জানতা? গাড়োয়ান উত্তর করিল, হ্যাঁ বাবু আইয়ে। চলো বলিয়া নলিনী গাড়িতে আরোহণ করিলেন। দিন কতক এইরূপ টেলিগ্রাম প্রবর্তিত হইয়াছিল, কিন্তু এগুলি ছিল চিঠির অধম। এলাহাবাদে নলিনীবাবু পূর্বে কখনো আসেন নাই, এমনকি তিনি এই প্রথম বঙ্গদেশের বাহিরে পদার্পণ করিয়াছেন। পশ্চিমের শহরের নতুন দৃশ্য দেখিতে দেখিতে তিনি চলিলেন। অর্ধঘণ্টা পরে গাড়ি একটি বৃহৎ কম্পাউন্ডযুক্ত বাড়িতে প্রবেশ করিল। সম্মুখেই বহির্বাটি, বারান্দায় একটি 9-10 বৎসরের বালিকা খেলা করিতেছিল। বারান্দার নিম্নে বামে একটি কূপ, সেখানে বসিয়া একজন পশ্চিমা ভৃত্য সজোরে একটা কটাহ মাজিতেছিল। গাড়ি হইতে অবতরণ করিয়া সেই ভৃত্যকে সম্বোধন করিয়া নলিনীবাবু বলিলেন, এই মহেন্দ্র উকিলের বাড়ি? হ্যাঁ বাবু। বাবু আছেন? না, তিনি কিদার বাবুর উকিলের বাড়ি পাশা খেলতে গিয়াছেন। আচ্ছা, ভিতরে খবর দাও, বলো জামাইবাবু এসেছেন। এই কথা শুনিবা মাত্র যে মেয়েটি বারান্দায় খেলা করিতেছিল, সে ছুটিয়া বাড়ির মধ্যে গিয়া গগন বিদীর্ণ করিয়া বলিল, ওগো, তোমাদের জামাইবাবু এসেছেন। ভৃত্যটির নাম রামশরণ। সে এই কথা শুনিয়া দন্ত বিকশিত করিয়া বলিল, আরে জামাইবাবু বলিয়া সে চটপট হাত ধুইয়া ফেলিয়া নলিনীকে এক দীর্ঘ সেলাম করিল। তাহার পর রামশরণ জিনিসপত্র গাড়ি হইতে নামাইয়া ফেলিল। এদিকে বাড়ির ভিতর হইতে নানা আকারের বালক বালিকাগণ আসিয়া উঁকি মারিয়া জামাই দেখিতে লাগিল। রামশরণ নলিনীবাবুকে বৈঠকখানার ঘরে লইয়া বসাইল। বলিল, বাবু চান করা হবে কি? নলিনী বলিল, হ্যাঁ স্নান করব, তুমি গোসলখানায় জল দাও। এই সময় একজন বাঙালি ঝি আসিয়া নলিনীকে প্রণাম করিয়া বলিল, ভালো ছিলেন তো? হ্যাঁ ভালো ছিলাম, তোমরা কেমন ছিলে? হাসিয়া ঝি বলিল, যেমন রেখেছেন। আজ 6 মাস আমি এ বাড়িতে চাকরি করছি। দিদিমণিকে রোজ জিজ্ঞাসা করি, জামাইবাবু কবে আসবেন গো? দিদিমণি বলেন, এই ছুটি হলেই আসবেন। তা এতদিনে মনে পড়লো, সেও ভালো। আপনি চান করে ফেলুন। মা ঠাকুরন জিজ্ঞাসা করলেন, এখন কি জল টল খাবেন না ভাত চড়িয়ে দেওয়া হবে? নলিনী মোগলসরাই স্টেশনে কেলোনারের কল্যাণে প্রাতরার সমাধান করিয়া আসিয়াছিলেন। বলিলেন, এখন ভাত চড়াতে হবে না, জল টল কিছু খাবো এখন। ঝি বলিল, আচ্ছা তবে চান করে ফেলুন, পরে আপনাকে একটি নতুন জিনিস দেখাবো। আমার বকশিসের কি গহনা টহনা এনেছেন বের করে রাখুন। বলিয়া
ঝি নলিনীর প্রতি রমণীজন সুলভ কটাক্ষপথ করিয়া মৃদু হাস্য করিল। রামশরণ বলিল, তুই বকশিস লিবি, আমি বুঝি বকশিস লেব না? নলিনী ইহার অর্থ কিছুই বুঝিতে পারিল না, কেবল গভীরভাবে ঘাটটি নাড়িতে লাগিল। স্নানান্তে ফিরিয়া আসিয়া নলিনী দেখিল কতকগুলি বালক বালিকা তাহার বন্দুকের বাক্স খুলিয়া বন্দুকটি বাহির করিয়াছে। সকলে মিলিয়া তাহার ভিন্ন ভিন্ন অংশগুলি জোড়া দিবার চেষ্টা করিতেছে। তাহাদের হাত হইতে বন্দুকটি লইয়া নলিনী সাবধানে স্থানান্তর করিয়া দিল। এমন সময় পূর্বকথিত ঝি আসিয়া প্রবেশ করিল। তাহার কোলে একটি অল্প কয়েক মাস বয়স্ক শিশু। তাহার মুখখানি সদ্য পরিষ্কৃত, চক্ষুযগল এইমাত্র প্রজ্বলিত, মাথার চুলগুলি সাবধানে আঁচড়াইয়া দেওয়া। ঝি শিশুটিকে হাতে করিয়া তুলিয়া লইয়া বলিল, দেখো জামাইবাবু, দেখো কেমন সোনার চাঁদ হয়েছে, যেন রাজপুত্রটি, নাও একবার কোলে করো। নলিনী কখনোই ছোট শিশু পছন্দ করিত না, তথাপি ভদ্রতার খাতিরে বলিল, বাহ, বেশ ছেলেটি তো, বলিয়া কোলে লইল। ঝি বলিল, বেশ ছেলেটি বললেই হয় না, এখন কি দিয়ে মুখ দেখবে দেখো। নলিনী পকেট হইতে টাকা বাহির করিয়া শিশুটির বদ্ধ মুষ্টির মধ্যে প্রবেশ করাইয়া দিল। কলিকাতার ঝি তদর্শনে গালে হাত দিয়া বলিল, ও মা, ও মা, ও কি নোকে বল। তবে নলিনী কি সে ছেলের বাপ নাকি? শিশুকে ঝির কোলে ফিরাইয়া দিয়া সভয়ে নলিনী জিজ্ঞাসা করিল, ছেলেটি কবে হলো? ঝি পুনর্বার গালে হাত দিয়া বলিল, অবাক করলে যে, তোমার ছেলে কবে হলো তুমি জানো না, পাড়ার লোককে জিজ্ঞাসা করছো? যে দুইটি বালক বালিকা উহার মধ্যে একটু বয়প্রাপ্ত ছিল, তাহারা ঝির এই ব্যঙ্গোক্তি শুনিয়া হাসিয়া উঠিল। ক্ষুদ্রতল বালক বালিকাগণ তাহাদের দেখা দেখি উচ্চতর হাস্য করিয়া মেজতে লুটোপুটি করিতে লাগিল। সদ্য স্নান নলিনীর ললাট তখনও ঘর্মসিক্ত হইয়া উঠিয়াছে। সে মনের বিস্ময়ে মনে চাপিয়া রাখিবার চেষ্টা প্রাণপণে করিতেছে। এই গূঢ় রহস্য ভেদ করিবার ক্ষমতা তাহার নাই। এমন সময় একটি বালিকা আসিয়া নলিনীর হাতে একটি গেলাস দিয়া বলিল, জামাইবাবু, একটু শরবত খাও। নলিনী গেলাস মুখে দিয়া দেখিল জলটা লবণাক্ত। গেলাস নামাইয়া রাখিল। তখন
এমন সময় কক্ষান্তর হইতে মলের ঝুমঝুম শব্দ উত্থিত হইল। একটি ক্ষুদ্র বালিকা দ্বারপথে মুখ দিয়া বলিল, মেজদি আসছেন। নলিনী বুঝল কুঞ্জবালা আসতেছেন। নিজ দক্ষিণহস্তের আস্তিন সে ভালো করিয়া গুটাইয়া লইল। কুঞ্জবালা আসিয়া দেখুন, তাহার হাতের কবজি এখন আর সুগোল নহে, মাংসল নহে, পরন্তু তাহা সুপুষ্টি অস্থি ও শিরায় সমাকীর্ণ। মলের শব্দ নিকট হইতে নিকটতর হইতে লাগিল। কি ভাই, এতদিনে মনে পড়ল? বলিতে বলিতে যুবতী আসিয়া কক্ষ মধ্যস্থলে দণ্ডায়মান হইলেন। কিন্তু তাহা এক মুহূর্তের জন্য মাত্র। চারি কক্ষে মিলিত হইলেই সেই মহিলা এক হাত ঘোমটাটা নিয়ে দ্রুতপদে কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেলেন। নলিনী দেখিল তিনি কুঞ্জবালা নহেন। পার্শ্বের কক্ষ হইতে দুই তিনটি রমণীর উত্তেজিত কণ্ঠস্বর নলিনীর কণ্ঠে আসিল, কি লো, পালিয়ে এলে যে? ও মা, এ যে অন্য লোক। অন্য লোক কি লো? আমাদের শরৎ নয়? না, শরৎ হবে কেন? কে তবে? আমি জানি। এ কি কাণ্ড, জোচ্চোর নাকি? যেরকম চোয়ারে চেহারা আশ্চর্য নয়। ও মা, এ কি কাণ্ড, জামাই সেজে কি এলো? একজন বালকের কণ্ঠস্বর শোনা গেল, একটা বন্দুক নিয়ে এসেছে। ও মা, কি সর্বনাশ হলো গো! ওরে রামশরণা, রামশরণা, কোথা গেলি? যা শিগগির বাবুকে খবর দে। রমণীগণের দ্রুত পদধ্বনি শ্রুতি হইল। তাহার পর নলিনী আর কিছু শুনিতে পাইল না। এই সময়ের মধ্যে অদূরস্থিত একটি পুস্তকের আলমারির প্রতি নলিনীর দৃষ্টি পড়িয়াছিল। সারি সারি বাঁধানো ল রিপোর্ট, প্রত্যেকখানির নিম্নে সোনার জলে নাম লেখা, এম.এন. ঘোষ। তখন সমস্ত ব্যাপার নলিনী দিনের আলোর মতো স্পষ্ট বুঝিতে পারিল। তাহার শ্বশুরের নাম মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইনি মহেন্দ্রনাথ ঘোষ। তবে সে ভ্রমক্রমে অন্য লোকের শ্বশুর বাড়িতে চড়াও করিয়াছে। নলিনী তখন মনে মনে হাস্য করিতে করিতে নিশ্চিন্ত মনে একে একে জল খাবারের পাত্রগুলি খালি করিয়া ফেলিল। এদিকে রামশরণ ভৃত্য ঊর্ধ্বশ্বাসে বাবুকে খবর দিতে ছুটিল। কেদারবাবু উকিলের বাসায় ছুটির সময় প্রায় পাশা খেলার আড্ডা জমিয়া থাকে। অদ্য এখানে বড় মহেন্দ্রবাবু, ছোট মহেন্দ্রবাবু, নলিনীর আসল শ্বশুর এবং অন্যান্য অনেকগুলি উকিল সমবেত হইয়াছেন। পাশা খেলা চলিতেছিল। এমন সময় ঝড়ের মতো আসিয়া রামশরণ সেখানে প্রবেশ করিল। নিজ প্রভুকে দেখিয়া বলিল, বাবু, বাবু, জলদি বাড়ি আসুন। তাহার মুখ চক্ষু দেখিয়া ভীত হইয়া মহেন্দ্র ঘোষ বলিলেন, কেন রে, কারোর অসুখ বিসুখ? বাড়ি মেয়ে একটু ডাকু এসেছে। সকলেই উৎকণ্ঠ হইয়া উঠিলেন। মহেন্দ্র ঘোষ বলিলেন, ডাকু? দিনের বেলায় ডাকু? রামশরণ বলিল, ডাকু হবে কি জুয়াচোর হবে কি পাগল আদমি হবে, কিছু ঠিকানা নাই। সে বলে হামি বাবুর দামাত আছে। ইহা শুনিয়া অন্য সকলে হাস্য করিলেন। কিন্তু মহেন্দ্র ঘোষ উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করিলেন, কখন এলো, কি করছে? এই 3 বাজে এসেছে। একটু লাঠি এনেছে, একটু বন্দুক এনেছে। अंदर में गया जल उल খেয়েছে। মাইজি লোগোকে বড়া ডর হয়েছে। বন্দুক এনেছে, লাঠি এনেছে? হতভাগা পাজি শুয়ার, তুই বাড়ি ছেলে এলি কার জিম্মায়? বলিয়া ক্ষিপ্তের মতো মহেন্দ্রবাবু বাহির হইলেন। গাড়ি প্রস্তুত ছিল। লম্ফ দিয়া গাড়িতে উঠিয়া হাঁকিলেন, জোরসে হাঁকাও। কয়েকজন উকিল সঙ্গে সঙ্গে বাহির আসিয়াছিলেন। কেহ বলিলেন, বোধ হয় পাগল হবে। কেহ বলিলেন, না, পাগল হলে বন্দুক আনবে কেন? কোনো বদমাইশ গুন্ডা হবে। ছোট মহেন্দ্রবাবু, মানে যিনি হচ্ছেন নলিনীর আসন শ্বশুর, তিনি বলিয়া দিলেন, পাগলই হোক গুন্ডাই হোক, ধরে পুলিশে হ্যান্ডওভার করে দাও। গাড়ি নক্ষত্র বেগে ছুটিল। বাড়িতে পৌঁছিলে গাড়ি হতে লাফাইয়া পড়িয়া মহেন্দ্রবাবু বলিলেন, কই, কোথায়?
এমন সময় নলিনী কক্ষ হইতে বাহির আসিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। গৃহস্বামীকে অভিবাদন করিয়া বলিল, আপনি মহেন্দ্রবাবু? আপনার কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করবার আছে। নলিনীর ভাবভঙ্গি ও কথাবার্তায় মহেন্দ্রবাবু একটু থতমত খাইয়া গেলেন। বাড়ি পৌঁছিয়াই যেরূপ প্রহারের বন্দোবস্ত করিবেন ভাবিয়াছিলেন, তাহাতে বাধা প্রাপ্ত হইয়া গেল। মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, কে আপনি? আমার নাম নলিনীকান্ত মুখোপাধ্যায়। আমি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জামাতা। মহেন্দ্রবাবু উকিলের বাড়ি গাড়োয়ানকে বলেছিলাম, সে আমাকে এখানে এনে ফেলেছে। আমি আমার ভুল এই অল্পক্ষণে মাত্র জানতে পেরেছি। এতক্ষণে চলে যেতাম, আপনাকে আনতে লোক গিয়াছে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে যাব, এই জন্য অপেক্ষা করছি। এই কথা শুনিয়া মহেন্দ্র ঘোষের রাগ জল হইয়া গেল। তিনি নলিনীর হাত দু হাতে নিজ হস্তে ধারণ করিয়া হো হো শব্দে অনেকক্ষণ হাস্য করিলেন। শেষে বলিলেন, মহিনের জামাই তুমি? বেশ বেশ। দেখো, এখানে দুজন মহেন্দ্রবাবু উকিল থাকতে মক্কেল নিয়ে মাঝে মাঝে গোলমাল হয় বটে। হয়তো মফস্বল থেকে কোনো উকিল আমার কাছে এক মোকদ্দমা পাঠিয়ে দিলে, মক্কেল কাগজপত্র নিয়ে গিয়ে উপস্থিত হলো তোমার শ্বশুর বাড়িতে, কিন্তু জামাই নিয়ে গোলমাল এই প্রথম, বলিয়া মহেন্দ্র ঘোষ অপরিমিত হাস্য করিতে লাগিলেন। তাহার পর নলিনীকে লইয়া বৈঠকখানায় বসাইলেন। কিঞ্চিত গল্প গুজবের পর নলিনীর জন্য একটি ভাড়াটিয়ার গাড়ি ডাকিয়া উপস্থিত হইল। নলিনী তখন বিদায় গ্রহণ করিয়া নিজ শ্বশুরালয় অভিমুখে যাত্রা করিল। এদিকে কেদারবাবু উকিলের বাড়িতে যে অপরাহ্নে পাশা খেলা আর ভালো জমিল না। মহেন্দ্র ঘোষ প্রস্থান করিলে সে সভায় অনেক রকম আশ্চর্য জুয়াচুরির গল্প করিলেন। অনেক পাগলের গল্পও হইল। ক্রমে সভাভঙ্গ হইল। উকিলগণ একে একে নিজ নিজ আলয়ে ফিরিয়া গেলেন। মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সাগঞ্জ মহল্লায়। তিনি বাড়ি ফিরিয়া চা ও তাওয়ানদার তামাক মুখ করিলেন। আপিস কক্ষে ইজি চেয়ারে বসিয়া চা পান করিতে লাগিলেন। ভৃত্য একটি বৃহদাকার ছিলিম আলবোলায় চড়াইয়া গুলের আগুনে মৃদু মৃদু পাখার বাতাস করিতে লাগিল। চা পান শেষ হইলে মহেন্দ্রবাবু আলবোলায় নলটি মুখে করিয়া আরামে চক্ষু মুদ্রিত করিলেন। কিয়ৎক্ষণ এইরূপ কাটিলে পরে একটি ভাড়াটিয়ার গাড়ি কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করিল। উকিলের বাড়ি কত লোকে আসে যায়, মহেন্দ্রবাবু কিছুই ব্যস্ত হইলেন না, কিন্তু চক্ষু উন্মীলন করিয়া রহিলেন। বাহির হইতে শব্দ শুনিলেন। একটি অপরিচিত কণ্ঠস্বর বলিতেছে, এই মহেন্দ্রবাবুর বাড়ি? হ্যাঁ বাবু। খবর নাও, বলো বাবুর জামাই এসেছেন। এই জামাই শুনিয়াই মহেন্দ্রবাবু কেদার ছাড়িয়া উঠিয়া পড়িলেন। জানালার কাছে পর্দা তুলিয়া দেখিলেন, বৃহৎ দষ্টি-হস্তে সন্ডামার্কা আকারের একজন লোক দাঁড়াইয়া আছে। গাড়োয়ান গাড়ির ভিতর হইতে একটি বন্ধুর বাহির করিতেছে। দেখিয়াই মহেন্দ্রবাবু ভাকিলেন, কই হায় রে, বলিতে বলিতে বাহির আইয়া বারান্দায় দাঁড়িলেন। তাহার মূর্তি দেখিয়া বেচারা নলিনী একটু থতমত খাইয়া গেল। মহেন্দ্রবাবু দাঁত মুখ খিঁচাইয়া সপ্তমে বলিলেন, পাজি বেটা জুয়াচোর, ভাগ্য হইয়াছে, আবি ভাগো। ঘুরে ফিরে শেষে আমার বাড়িতে এসেছে। শ্বশুর পাতাবার আর লোক পেলে না, বেটা বদ
भागो यहाँ से, निकलो यहाँ से, नय तो अभी पुलिस में भेजेंगे। नलिनी আর দ্বিরুক্তি করিল না, গাড়ির ভিতরে গিয়া প্রবেশ করিয়া গাড়োয়ানকে বলিল, চলো স্টেশন। গোলমাল থামিলে তাওয়াদার তামাকটা শেষ করিয়া মহেন্দ্রবাবু বাড়ির মধ্যে গেলেন। তাহার গৃহিণী তাকে দেখিবা মাত্র বলিলেন, মদ খেয়েছো নাকি, জামাইকে তাড়ালে? মহেন্দ্রবাবু গভীর স্বরে বলিলেন, জামাই কাকে বলে? সে একটা জুয়ার চোর। জুয়ার চোর কিসে জানলে? তখন মহেন্দ্রবাবু পাশা খেলিবার কালে কেদারবাবুর বাসায় যাহা যাহা শুনিয়াছিল সবই বলিলেন। শুনিয়া গৃহিণী বলিলেন, বেশ তো, কিন্তু তাতেই কি প্রমাণ হয়ে গেল যে সে জুয়া চোর? দুজনেরই এক নাম, বাড়ি ভুল করে ওখানে গিয়ে ওঠাই কি আশ্চর্য নয়? স্ত্রীর মুখে এই যুক্তি শুনিয়া মহেন্দ্রবাবু একটু দমিয়া গেলেন। লাঠি ও বন্দুক দেখিয়াই হঠাৎ তিনি বুদ্ধিহারা হইয়া পড়িয়াছিলেন। এই সকল কথায় ভালোরূপ বিচার করিয়া দেখিবার অবসর তিনি পাননি। একটু ভাবিয়া মহেন্দ্রবাবু বলিলেন, সে যদি হতো তাহলে খবর দিয়ে বিয়ের সময় মাত্র একদিন দেখেছি বটে, তা বলে এমনই কি ভুল হয়? এইরূপ কথাবার্তা চলিতেছিল। এমন সময় এক ভৃত্য আসিয়া বলিল, বাবু, টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম পড়িয়া মহেন্দ্রবাবুর মুখ শুকাইয়া গেল। ইহা সেই নলিনীর প্রেরিত গতকালকার 4 আনা মূল্যের টেলিগ্রাম। গৃহিণী বলিলেন, খবর কি? নিতান্ত অপরাধীর মতো মাথা চুলকাইতে চুলকাইতে মহেন্দ্রবাবু বলিলেন, এই তো টেলিগ্রাম এসেছে, সে তবে দেখছি জামাই বটে। গৃহিণী বলিলেন, তবে এখন ফেরাবার কি উপায় হয়? যাই, নিজে গিয়ে দেখি। যাবার সময় গাড়োয়ানকে বলেছিল স্টেশনে চল। এখন তো কলকাতায় যাবার কোনো গাড়ি নাই, বোধহয় স্টেশনে গিয়ে বসে আছে। যাই, গিয়ে বাবু বাছা করিয়া ফিরিয়া আনি। বাড়ির লোক মনে করিয়াছিল নলিনী ব্যাপার লইয়া শালিশালাজকে ঠাট্টা করিয়া ঝাল মিটাইবে, কিন্তু নলিনী ফিরিয়া আসিয়া একদিনের জন্য সে কথা উত্থাপন করে নাই। যে ভুল হইয়া গিয়াছে তাহার জন্য তাহার শ্বশুরবাড়ির সকলেই লজ্জিত অনুতপ্ত, তাহাই নলিনীর পক্ষে যথেষ্ট হইয়াছিল। একদিন কেবল অন্য প্রসঙ্গে মহেন্দ্র ঘোষ উকিলের কথা উঠিলে সে বলিয়াছিল, যা হোক, পরের শ্বশুরবাড়িতে উঠে যে আদর যত্ন পেয়েছিলাম, অনেকে সেরকম নিজের শ্বশুর বাড়িতেও পায় না। আপনারা অবশ্যই জানাবেন গল্পটি শুনতে আপনাদের কেমন লাগছে। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনাদের ছোট্ট ভালোবাসায় আমি এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখবো। আপনারা দয়া করে পেজটিকে সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার করবেন। ধন্যবাদ।